27 জুন মঙ্গলবার রাত 8টায় জাহির হোসেন আছে এডিটর স্পিকে, জানিয়ে দিচ্ছে শিরোনাম। আসন প্রতি আওয়ামী লীগের 13 প্রার্থী, নির্বাচনের 1.5 বছর আগে থেকে কাটছাঁট শুরু। নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে তারেকের সঙ্গে বসবেন খালেদা। 11 দিন পর লন্ডনে যাচ্ছেন তিনি। আজও ঈদে আনন্দে ভাসছে সারা দেশ, বিনোদন ও পর্যটন কেন্দ্রে চলছে ঘোরাঘুরি। আগের সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। এক হিসেবে দেখা যায় এ সংখ্যা প্রায় 4000। দল থেকে মনোনয়ন পেলেই নির্বাচিত হয়ে যাবেন যারা এমন ধারণা করছেন, তাদের বাস্তবতা বিবেচনায় বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় নেতারা। ও ময়মনসিংহ 3 আসনটি শুধু গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা 1,79,743। এ আসনে একাদশ সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অন্তত 11 জন। কোনো কোনো আসনে এ সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি। এক হিসেবে 300 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় 4000। কোনো আসনে 15 জন আছে, কোনো আসনে 20 জন আছে, আবার কোনো আসনে 5 জনও আছে। তো এবারে যে 3000-এর থেকে 4000-এর ভিতরে নমিনেশন চাইবে, এটা আমরা মনে করি। ওভারঅল খুব কঠিন নির্বাচন হবে, নমিনেশন পেলেই হয়ে যাবে সেটা ঠিক না। অতীতের অভিজ্ঞতা বলছে, মনোনয়ন প্রত্যাশী বেশি হলে সবাইকে বুঝিয়ে প্রত্যেক আসনে একজন করে বেছে নেওয়ার কাজটি সহজ নয়। অনেক ক্ষেত্রে দলের মনোনীত প্রার্থী বঞ্চিতদের সমর্থন পান না, প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধিতার মুখেও পড়তে হয়। এতে দলীয় প্রার্থীর জয় কঠিন হয়ে পড়ে। তবে আওয়ামী লীগের নেতারা এটাকে উদ্বেগের বিষয় হিসেবে দেখতে রাজি নন। প্রত্যেকটা নির্বাচন এলাকায় একাধিক যোগ্য ব্যক্তি আছেন, নেতা আছেন যারা জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার মতো যোগ্যতা রাখেন। এটা আগেও ছিল। এখন যারা নিজেকে যোগ্য ভাবেন তারা মনোনয়ন চাইতেই পারেন। মনোনয়ন তো পাবে একজন, এবং যে মনোনয়ন পাবে তার পক্ষে সবাই কাজ করবে। এটা নিয়ে বিরোধ হওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নেতারা মনে করেন, মনোনয়ন প্রত্যাশী যতই হোক, দলের বিজয় নিশ্চিত করতে শেষ পর্যন্ত সবাই ভেদাভেদ ভুলে যাবে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রার্থী বাছাই সহ আগামী নির্বাচন নিয়ে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে জুলাইয়ে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। ফিরে এসেই দেবেন নির্বাচনকালীন সরকারের রূপরেখা। এরপর সহায়ক সরকারের পক্ষে জনমত গড়তে সারা দেশে জনসভা করবে বিএনপি প্রধান, জানাচ্ছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। সেখানে চিকিৎসার পাশাপাশি দল পরিচালনা নিয়ে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলবেন তিনি। আলোচনা হবে আগামী নির্বাচনে প্রার্থী বাছাই সহ দল পরিচালনার করণীয় নিয়েও। মাননীয় চেয়ারপারসন ঈদের পরে ওনার নিয়মিত একটা চেক আপ যেটা লন্ডনে হয়ে থাকে, সেই কারণে দেশের বাইরে যাবেন, ঈদের পরেই যাবেন। তিনি সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন রয়েছেন, তার সঙ্গে আলাপ আলোচনা করবেন নির্বাচন সম্পর্কে, অংশগ্রহণ সম্পর্কে, কৌশল কি অবলম্বন করা যেতে পারে সে সম্পর্কে, এবং প্রার্থিতার ব্যাপারে, মনোনয়ন চূড়ান্ত করার ব্যাপারে, সে ব্যাপারে আলোচনা হবে বলে সবাই আশা করছি। এর পরপরই দেয়া হবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা। এতে থাকছে সহায়ক সরকারের বেশ কটি বিকল্প প্রস্তাব। সংবিধানের ভেতরে থেকে কিভাবে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, রূপরেখায় থাকবে সেই প্রস্তাবও। বিকল্প হিসেবে দেয়া হবে সংবিধান সংশোধনের পরামর্শ। এমনকি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে তার অধীনে নির্বাচনে যাওয়ার কথাও থাকতে পারে রূপরেখায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নেই, সেটার জায়গায় যে আজকে এই নিরপেক্ষ অবস্থানে যে সরকারটা থাকবে, সেটা কি ধরনের সরকার হবে, সেটার উপর বিএনপির প্রস্তাবনা থাকবে, এবং উনি বিদেশ থেকে ফিরে এসে সেই প্রস্তাবনাটা দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তিনি থাকতে চাইবেন না বা থাকবেন না, কিংবা তিনি হয়তো থাকবেন, তার ক্ষমতা এক্সিকিউটিভ যেটা ক্ষমতা রয়েছে সেটাকে সীমিত করে দেওয়া হবে, কিংবা এরকম হতে পারে ব্রিটেনে যেভাবে হয়ে থাকে যে তারা এই শুধু রুটিন অ্যাডমিনিস্ট্রেশন কিছু চালাবেন, অন্যান্য ব্যাপারে তারা মোটেই নাক গলাবেন না।
আর এর পাশাপাশি জনসম্পৃক্ত ইস্যুসহ দাবি আদায়ে ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলনের ডাকও দিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে বরিশাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান। স্বাগত জনাব জয়নুল আবেদিন এবং আব্দুল মান্নান। আমরা দেখেছি যে এবার ঈদে যদিও নির্বাচন কখন হবে তার কোনো ঘোষণা নেই, কিন্তু তারপরেও যারা রাজনীতিবিদ আছেন তারা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। ঈদ উপলক্ষে ঈদটাকে এক ধরনের বলা যায় যে প্রচারণার জন্য যথেষ্ট ব্যবহার করা হচ্ছে। তো এটি সবসময়ই থাকে ঈদের মধ্যে, এই আনন্দের মধ্যে এই কাজগুলিও হয়। নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনেকেই আছেন, যেহেতু নির্বাচন আমরা জানি যে খুব বেশি দিন দূরে নেই। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, একটু জানতে চাই যে আপনাদের এলাকায় এইটা কেমন দেখলেন? আমরা গতকালকে এবং আজকে দেখেছি যে যারা রাজনীতিবিদ আছেন তারা যথেষ্ট বলা যায় জনসংযোগের মতোই ঈদের এই উপলক্ষটাকে ব্যবহার করেছেন। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে এবং একটি গণতান্ত্রিক দল। এইখানে অনেক নেতা আছে এবং অনেক ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ যারা মনে করেন যে আগামী নির্বাচনে তারা জনগণের পাশে থেকে তারা মনোনয়ন চাইবেন, তারা আমি যে দেখেছি তারা ইতিমধ্যেই জনগণের সাথে সম্পৃক্ততা রাখার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ঈদের আগের থেকেই আমি এলাকায় অবস্থান করছি এবং জনগণের মধ্যে কাজ করছি, এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে বিএনপির তারাও এখানে তাদের এলাকায় জনগণের সাথে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা করছেন এবং তারা নানানভাবে জনগণের মধ্যে কাজ করছেন। দেখুন, একটি দলের মধ্যে অনেক ব্যক্তি থাকতে পারে, অনেক বা নেতা থাকতে পারে, যেহেতু এটি বৃহৎ রাজনৈতিক দল এবং প্রত্যেকেই মনোনয়ন চাইতে পারেন। সেই ক্ষেত্রে বা কার কতটুকু জনসম্পৃক্ততা তারা করতে পারেন সেই জন্য তারা প্রত্যেকেই কাজ করছেন। এরপরে যখন মনোনয়ন হবে তখন একজনেই মনোনয়ন পাবেন এবং সেই ক্ষেত্রে অন্যান্য যারা থাকবেন তারা ওই তার পক্ষেই কাজ করবেন। যেহেতু একটি রাজনৈতিক দল, তারা একটি আদর্শে বিশ্বাস করেন এবং এইটা আমি এই অঞ্চলেও সেটা দেখেছি। অন্যান্য অঞ্চলেও আমি শুনেছি যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন এবং এর একটা কারণও আছে। আপনি জানেন যে সরকার প্রধান ইতিমধ্যেই আপনার নৌকায় ভোট চাওয়া শুরু করেছেন। যদিও আমাদেরকে এই ভোট চাওয়ার ব্যাপারে নানানভাবে বিভিন্ন জায়গায় বাধারও সৃষ্টি করা হচ্ছে, বিএনপি সেইভাবে প্রচার প্রপাগান্ডা এখনো করতে পারছেন না এবং আমাদের নেত্রী এইভাবে করে ভোট না চাইলেও বলেছেন জনসম্পৃক্ততা বাড়াবার জন্য। সেই জন্যই আমরা মনে করি যে এই আগামী নির্বাচনে বিএনপি যাবে এবং সেই নির্বাচনটা হবে একটি তত্ত্বাবধায়ক তো এখন নাই, একটি সহায়ক সরকারের অধীনে। কেন সরকারও হয়তো ভুল যেটা বিগত নির্বাচনে করেছে, জনগণকে সম্পৃক্ত করতে পারে নাই 2014 সালের নির্বাচনে। এইবারে আমার বিশ্বাস যে সরকারও জনসম্পৃক্ততা মাধ্যমে নির্বাচন করার চেষ্টা করবে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অবশ্যই এই বিষয়গুলি নিয়ে আরেকটু আপনার কাছে পরে আবার ফিরে আসছি যে কিভাবে আমরা জানি যে বেশ কিছু পরিকল্পনা আপনাদের চলছে যে আগামী নির্বাচনটা সহায়ক সরকার কিরকম হতে পারে। আমরা হয়তো খুব সহসাই খালেদা যে আপনাদের কাছ থেকেই যতটুকু জেনেছি, খালেদা যে লন্ডন থেকে ফিরে আসলে এটা সম্পর্কে একটা হয়তো রূপরেখা বা দিক নির্দেশনা দিবেন। জনাব আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের এখন আমরা যতটুকু জানি যে অনেক প্রায় প্রতিটি আসনেই অসংখ্য মানুষ তাদের আগ্রহের কথা জানিয়েছে এবং এবছর যদি আমরা সারা দেশের চিত্র দেখি তাহলে অনেকেই নিজেদের আগ্রহের কথা প্রকাশ করেছে। ব্যানার, ফেস্টুন এবং পোস্টারও ঈদের শুভেচ্ছার পাশাপাশি তারা তাদের আগ্রহের কথাও জানিয়েছে। সব মিলিয়ে সারা দেশেই কিন্তু এই প্রচারণাটা প্রায় সবগুলি দলই করছে, বিএনপি পক্ষ থেকেও তারা প্রচারণা করছেন এবং যেটি আমাদের কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে যে এইটি নির্বাচনের অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই প্রচারণাটি চলছে। যদিও মানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন তারাও এই প্রচারণাটি চালাচ্ছেন, হয়তো
ফরম্যাটটা একটু ভিন্ন, উঠান বৈঠক, এমনকি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে ঈদের জামাতের পরেও সম্ভাব্য প্রার্থীরা তাদের আগ্রহের কথা বলেছে, মানুষের সঙ্গে কথা বলেছে। তো এই জিনিসটা খুবই পজিটিভ এবং আমাদের কাছে মনে হয় যে এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা, সেইটা যেন আরও 1.5 বছর পরেও যখন নির্বাচন হবে সেই সময়ও এটি আমরা বজায় রাখতে পারি। এই ঈদ থেকে যদি একটা মানে আমরা মানে ভালোর দিকে যাত্রা শুরু দেখতে চাই। আপনি যথার্থই বলেছেন যে আসলে সামনে একটা নির্বাচন, যদিও এটা নির্ধারিত হয়নি, কিন্তু আসলে ঈদকে সামনে নিয়ে আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ প্রাচীনতম দল। এই উপমহাদেশের আপনি যদি কংগ্রেসের পরে আওয়ামী লীগের অবস্থান, এই দলে একের অধিক প্রার্থী আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং যোগ্য প্রার্থী আছে, এবং সেক্ষেত্রে তারা নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ নিয়েও মাঠে ময়দানে বা কর্মীদের কাছে তারা কাজ করছে। কিন্তু আপনি জানেন যে আমাদের একটা মনোনয়ন বোর্ড, সেখান থেকে চূড়ান্ত মনোনয়নটা হবে, এবং আমি এটা বিশ্বাস করি যে চূড়ান্ত মনোনয়নে যে প্রার্থী নির্বাচিত হবে আওয়ামী লীগ তার ঐতিহ্য নিয়েই ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার আগে জয়নাল আবেদিন সাহেব যেটা বলছেন যে আসলে বিগত নির্বাচনে আমরা সম্পৃক্ত করতে পারিনি, এটা ঠিক না। যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং না করে যে ভুলটা তারা করেছে তার বিগত 8.5 বছরে এবার বিগত সময়ে এই মাসুলটা তারা দিছে। আজকে নির্বাচন নিয়ে বিএনপি যে কথাগুলি বলতেছে, অনেক ক্ষেত্রে বিএনপি প্রধান অনেক অশালীন কথাও এই নির্বাচন প্রসঙ্গে উনি বলে হাসিনা মার্কা হবে না, আমি বলি খালেদা মার্কাও তো এখানে নির্বাচন হবে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে এই কথাগুলি আমার যেটা মনে হয় যে আজকে কর্মীদের মধ্যে যে হতাশাটা বিরাজ করতেছে, এখানে কর্মীদেরকে চাঙ্গা করার জন্যই এই ধরনের বাড়তি কিছু কথাবার্তার আশ্রয় গ্রহণ করতেছে বিএনপি। একটা কথা পরিষ্কার বলি যে সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে, সেই নির্বাচনটা পরিচালনা করবে ইলেকশন কমিশন, এবং সেই সময়ে সহায়ক সরকার বলে কোনো এই দেশেও নাই, কোনো দেশেই সহায়ক সরকারের কোনো বিধান নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সরকার থাকবেন এবং তিনি দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবেন, এবং কোনো নীতি নির্ধারণী ক্ষেত্রে ওই সময়টিতে আসলে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, প্রশাসন ইলেকশন কমিশনের অধীনে থেকে দায়িত্ব পালন করবে। জনাব বান্না, আমরা যদি গত নির্বাচনের আগের সময়টাকে একটু মনে করতে পারি, তখন কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক ধরনের কথা বলেছিলেন যেখানে ওই নির্বাচনকালীন সময়ে অন্য দলের প্রতিনিধিত্বরা থাকে কিনা, এবং সেই প্রতিনিধিত্ব কিন্তু গত নির্বাচনের সময়ও দেখেছি আমরা। জাতীয় পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য তারা মন্ত্রী হিসেবে ছিলেন, যদিও তার আগে সরকারেও তারা ছিলেন, কিন্তু দুটার মধ্যে একটু কাঠামোগত পার্থক্য ছিল। ফলে আমরা একদম পুরোপুরি জিনিসটাকে বাতিল করে দেওয়ার সুযোগ আছে কিনা যদি সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণের জন্য হয়। কারণ আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত জানি না যে তারা সহায়ক সরকারের রূপরেখাটা কিরকম চাচ্ছেন। আমি একটা কথা বলি যে কয়েকদিন আগে তারা ভিশন 2030 যেটা ঘোষণা করছে, এবং তারপরে 2-1 দিন পরে আর সেটা নিয়ে কথা নেই। এখন তারা বলতেছে সহায়ক সরকারের, তারা ভিশন 2030 যেটা ঘোষণা করছে, এবং তারপরে 2-1 দিন পরে আর সেটা নিয়ে কথা নেই। এখন তারা বলতেছে সহায়ক সরকারের রূপরেখা দেবেন, এবং তারা কি বলবেন আমি সেটা জানি না। এখন আমরা যাই করি না কেন, আমরা সংবিধানের বাইরে যাই কোনো কিছু করতে পারবো না। আর আপনি যেটা বললেন যে এর আগেও যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, এবং উনি আসলে যে দেশের স্বার্থে এবং সব দলের অংশগ্রহণের স্বার্থে যে প্রস্তাবগুলি দিয়েছিলেন, বেগম খালেদা যে যদি পরিপূর্ণ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হতেন, তাহলে আমার ধারণা ওই প্রস্তাবগুলি গ্রহণ করে উনি নির্বাচনে অংশগ্রহণ করতেন। এবং আমি যে কথাটি আপনাকে বলতে চাই যে বিএনপি আজকে যে নির্বাচনের কথাটা বলতেছে এবং নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এর কোনো বিকল্প নাই এই দলের অস্তিত্বকে টিকে রাখতে হলে। এবং আজকে যে কথাগুলি বাড়তি কথা বলা হচ্ছে সেটা হলো যে যদি নির্বাচনে পরাজিত হয় তার একটা ক্ষেত্র প্রস্তুত করার জন্যই বিএনপি এই কথাগুলি বলছে। আমরা লক্ষ্য করেছি যে অতীতে যে কোনো নির্বাচনে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু স্থানীয় সরকারের সব নির্বাচনগুলিতে অংশগ্রহণ করেছে।
তাহলে যে নির্বাচনটা দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ না করে অন্য নির্বাচনগুলিতে অংশগ্রহণ করে, এবং সেক্ষেত্রে যখন নির্বাচনে জয়লাভ করে তখন বলতেছে যে নিরপেক্ষ হলে আরো বেশি ভোট পাইতাম, আর যখন পরাজিত হয় তখন বলতেছে যে আজকে কারচুপি হয়েছে বিধায় নির্বাচনে তারা পরাজিত হয়েছে। তো কাজেই পরাজিত হলে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে আন্দোলন করার মতো শক্তি বা সামর্থ্য তাদের আছে কিনা সেটা নিয়ে আমি প্রশ্ন তুলব না, বাট দেশটা উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধি অর্জন করতেছি, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এবার ঈদে আপনারা লক্ষ্য করছেন যে আমি গ্রাম থেকে যেটা উপলব্ধি করেছি যে অতীতের চেয়ে অনেক বেশি মানুষ এবার আসলে শহর বন্দর থেকে আজকে গ্রামে আসছে, নারীর টানে আসছে আত্মীয় স্বজনের সাথে ঈদ করার জন্য, এবং ঈদের জামাতগুলিতে তুলনামূলকভাবে অনেক বেশি মুসল্লি অংশগ্রহণ করেছে। এবং আসলে এবার সরকারের তৎপরতা, মানুষের আগ্রহ, প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টা সবকিছু মিলে আমরা অত্যন্ত সুন্দরভাবে আন্তরিক পরিবেশে ভয়ভীতিহীনভাবে এইবারের আমরা পবিত্র ঈদটাকে উদযাপন করতে পেরেছি। জনাব আব্দুল মান্নান, আপনি আমাদের সঙ্গেই থাকুন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনিও সঙ্গে থাকুন। আমরা একটা বিরতিতে যাব। এসে জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সহায়ক সরকারের নিশ্চয়ই একটা চিন্তা আপনাদের আছে যে আপনারা কি ধরনের সহায়ক সরকারের কথা ভাবছেন, কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজন সিনিয়র নেতা যেটি বলেছেন যে সংবিধানের মধ্যে থেকেই একটা বিকল্প খুঁজে বের করার ব্যাপারেও আমরা দেখেছি যে কাজ চলছে। তো আমরা এখনো এই ব্যাপারে নিশ্চিত না, কিন্তু তারপরেও একটা সহায়ক সরকার নিশ্চয়ই আগামী নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক বেশি সহায়ক হবে বলে আপনারা মনে করছেন, এবং সেটা কীরকম একটা বিরতির পর একটু ধারণা পাওয়ার চেষ্টা করব। আপনারা দুজনেই আমাদের সঙ্গে থাকুন। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছে বরিশাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং বগুড়া থেকে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মান্নান। জনাব জয়নুল আবেদিন, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে সহায়ক সরকারটা আপনারা কিভাবে ভাবছেন, সংবিধানের আলোকেই জিনিসটা চিন্তা করা হচ্ছে কিনা? আমি বলছি, প্রথম কথাটা হচ্ছে মান্নান সাহেব শেষ কথাটা খুব ভালো বলেছেন, কিন্তু স্টার্টিং কথাটা বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এইটা আমি একজন সংসদ সদস্যের কাছ থেকে আশা করি নাই। তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যে যেভাবে করে জিয়া পরিবারকে নিয়ে শুরু করেন এবং যে সমস্ত ভাষা ব্যবহার করেন, বেগম খালেদা জিয়া কিন্তু সেইভাবে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কখনো কথা বলেন না। কাজেই ভাষার দিক থেকে বেগম খালেদা জিয়ারকে ভাষা কাউকে শেখাতে হবে বলে আমি মনে করি না। এখন কথাটা হচ্ছে যে আগামী নির্বাচন সংবিধানের অধীনে হবে কি না। দেখুন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকটা ভুল করেন, অনেক সময় বলেন যে নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। আমাদের সংবিধানে কিন্তু সরকার প্রধানের অধীনে বা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হয় এটা কিন্তু বলা নাই। সংবিধানে অনেকগুলো পথ রয়েছে কিভাবে জনগণ ভোট দিতে পারে, আর 2014 সনে যে মানুষ ভোট দিতে পারে নাই এইটা কিন্তু জনগণের মধ্যে ক্ষোভ রয়ে গেছে। তার কারণ জনগণ তখন ভোট দেওয়ার মতো স্কোপ তৎকালীন সরকার, এই আওয়ামী লীগ সরকারই করেন নাই। তারা একটি একতরফা নির্বাচন করে আজকে তারা সরকার চালাচ্ছেন। এখন সারা দেশের জনগণ, আমি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে দেখেছি, আমি এই দীর্ঘ কয়েকদিন পর্যন্ত জনগণের ভাষা বুঝেছি, এবং জনগণ চান যে আগামী নির্বাচনে তারা তাদের নিজস্ব ভোট তারা নিজেরা দিতে চান এবং বলেন যে আমার ভোট আমি দেব। এই ভোটটা এবার কোনো অবস্থাতেই যেন ছিনিয়ে নেওয়া না হয় বা কোনোভাবে যেন এই ভোটের উপরে প্রভাব বিস্তার করা না হয়। তো এই দায়িত্বটা কিন্তু আগামী নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার দায়িত্ব কিন্তু সরকারের। কেন সরকার বিগত দিনে যে ভুল করেছে সেটা গণতন্ত্রের জন্য খুবই অশনি সংকেত। এরকম অবস্থা দেশের মানুষ আর দেখতে চায় না। আর আপনি যে কথা বলছেন সংবিধানের মধ্যেই আমরা যে রূপরেখা ঘোষণা করব, কাজ করছেন আমাদের তিনবারের অভিজ্ঞ প্রধানমন্ত্রী, জনগণের ভোট জনগণ কিভাবে দিতে পারে এবং নির্বাচনকালীন সরকার কিভাবে হবে সেই সম্বন্ধে কাজ করছেন, এবং আশা করি
এই খুব তিনি অতি সম্প্রতি তিনি এই রূপরেখা ঘোষণা করবেন। তার কারণ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে জনগণের ভোটের মাধ্যমেই একমাত্র সরকার পরিবর্তন হতে পারে এবং সেই জনগণ যাতে করে নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করতে পারে সেই রকম ব্যবস্থা যাতে হয় সেই জন্যই একটি রূপরেখার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। অবশ্যই অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরাও মনে করি যে সেই বিষয়টি খুব সহসাই আমরা নিশ্চিত হতে পারবো। খালেদা জিয়ার কি ধরনের রূপরেখা দেন তার উপরেই নিশ্চয়ই নির্ভর করবে। জনাব আব্দুল মান্নান, আপনার কাছ থেকে এই প্রসঙ্গে একটু জানতে চাই যে আমরা এই ঈদে দেখছি যে বিপুল সংখ্যক মানুষ আওয়ামী লীগের প্রার্থিতা চাচ্ছেন, তাদের মধ্য থেকে সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে আসার জন্য আপনারা কি ধরনের দলীয়ভাবে প্রক্রিয়া অনুসরণ করবেন? বা ইতিমধ্যে আমরা দেখেছি কোথাও কোথাও এই ব্যাপারে প্রতিবেদনও দেখেছি যে এমনকি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপেরও কাজ চলছে। এ প্রসঙ্গে আমি বলি যে আসলে তার আগে একটু কথা বলি যে জয়নুল আবেদিন সাহেব যেটা বলছেন, আসলে কাউকে শিক্ষা দেওয়ার জন্য তো আমরা এখানে বসছি আলোচনা করার জন্য। একটা হলো স্বশিক্ষা আর একটা হলো সুশিক্ষা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যেটা বলছেন, কিন্তু উনি সুশিক্ষায় শিক্ষিত, এতে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত, আর ওনাদের নেত্রী স্বশিক্ষায় শিক্ষিত, এখানে তো একটা পার্থক্য থাকেই। দ্বিতীয়ত আপনি যেটা বলছেন সেটা হলো যে আওয়ামী লীগ দেশ পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করেছে, কেন্দ্র থেকে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। অবশ্যই আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, অভিজ্ঞতার বিকল্প নাই। আমি জানি না আপনি কতদিন থেকে আসলে রাজনীতি করেন। আমি জন্মের বুদ্ধির পরের থেকেই আমি এই দলটা করি এবং ছাত্র জীবন থেকেই, কাজে অভিজ্ঞতা নিয়েই আমি কথা বলতেছি। আপনার কথা বলার সময় আমি যেহেতু কথা বলিনি, আমি আশা করি আমার সময় আপনি ইন্টারফিয়ারটা না করলে আমি খুব খুশি হব আর কি। তা আমি যেটা বলতেছিলাম সেটি হলো যে আসলে আমরা তৃণমূলের মতামতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি 6 মাস বা 3 মাসে ওনার কাছে সব রিপোর্ট, এখন যারা মাননীয় সংসদ সদস্য আছেন বা যারা প্রার্থী হতে চান, এইগুলি সব কিছু বিবেচনায় আসলে এই মানুষের মধ্যে গ্রহণযোগ্য যারা সবচেয়ে বেশি হবে তারাই মনোনয়ন পাবে। একজন এমপি বা মন্ত্রী থাকলেই যে উনি মনোনয়ন পাবেন এর কোনো গ্যারান্টি নাই। আজকে মানুষের চাওয়া পাওয়ার ভিত্তিতেই, তৃণমূলের কর্মীদের সমর্থনের ভিত্তিতেই আমাদের প্রার্থী বাছাই হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি 300 আসনেই যোগ্যতম প্রার্থী আওয়ামী লীগের পক্ষ থেকে এটা দেওয়া সম্ভব হবে। আজকে ধরেন সহায়ক সরকার নিয়ে যে কথাটা বলতেছে, আমি এক কথাই বলি, প্রয়োজনের জায়গাটা কি? এই নির্বাচন কমিশন হওয়ার পরে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে, যে নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে, কিন্তু ইলেকশন কমিশন এবং সরকার জয়লাভ করছে যে এখানে একটি নিরপেক্ষ নির্বাচনকে নিশ্চিত করা গেছে। কাজে সেই ইলেকশন কমিশন অন্য কোনো নির্বাচন যেহেতু সামনে আসেনি, সামনে যে নির্বাচনটা আসবে তারা সঠিকভাবে এই দায়িত্বটা পালন করতে পারবে না, এটা নিয়ে সংশয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ভোটটা পরিচালনা করবে নির্বাচন কমিশন, এখানে সরকারের বিষয়টা তো মুখ্য বিষয় না। ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন সহ সকল রকমের প্রশাসনিক যেগুলি মেকানিজম সেগুলো তাদের নিয়ন্ত্রণে কাজ করবে আর কি। সেখানে যেটা বললাম যে সরকারটা রুটিন মাফিক যে দৈনন্দিন কর্মকাণ্ডটা পরিচালনা করবে এবং নীতিগত ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এখন বিএনপি যেটা বলতেছে যে সহায়ক সরকারের রূপরেখা দেবে, এখন কি রূপরেখা দেয় সেটা দেশের আমরা অপেক্ষা করব যে কি রূপরেখা আসে এবং সেই অনুযায়ী একটা ভালো নির্বাচন যাতে আগামীতে আমরা দেখতে পারি, সেটাই আমাদের সবারই প্রত্যাশা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আব্দুল মান্নান এবং জয়নুল আবেদিন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকার নিচ্ছে আরো একটা বিরতি। ঈদের পরদিনও রাজধানীর বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো মুখরিত ছিল নানা নগরবাসীদের পদচারণায়। সকাল থেকে উৎসবপ্রিয় মানুষ স্বজনদের নিয়ে হাজির হন শিশু পার্ক, ঢাকা চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, ফ্যান্টাসি কিংডম সহ বিভিন্ন স্থানে। দিন গড়াতে থাকে ভিড়ও বাড়তে। ঈদের পরের দিনের চিড়িয়াখানা, গেট খোলার আগেই টিকিট কাউন্টারে দর্শনার্থীর দীর্ঘ লাইন, চাপ সামাল দিতে বেসামাল কর্তৃপক্ষ।
শিশুদের আগ্রহ বাঘ, সিংহ, ভালুক ও বানরের খাঁচায়। দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ ছিল বিভিন্ন প্রাণীর কসরত। এটা আমার ভালোই কাটতেছে, কিন্তু আমি এখানে আসছি এত সকালে যে ঘুরে ফিরে সবকিছু দেখবো, সবকিছুই আমার ভালো লাগছে। আমি প্রথমে বেঙ্গল টাইগার দেখেছি, তারপর ওদিকে ভারতীয় সিংহ দেখেছি। অনেক সুন্দর লাগলো, প্রাণী জগৎ সম্পর্কে অনেক বিস্তারিতভাবে জানতে পারলাম। অনেক মজা করতেছি, বাবা মার সাথে এসেছি। শাহবাগের শিশু পার্ক ও শ্যামলীর ওয়ান্ডারল্যান্ডও ছিল শিশু কিশোর ও অভিভাবকদের পদচারণায় মুখর। তীব্র গরমে ঘাম ঝরিয়ে টিকিট, তারপর দীর্ঘ অপেক্ষা শেষে রাইডে চড়া, তবুও উৎসাহে ছিল না কোনো কমতি। গোলাতে চলেছি, নাগরদোলা চলেছি, তারপরে প্লেনে চলেছি। শিশু মেলায় এসে আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এখানে আসব। দর্শনার্থীর চাপ ছিল রাজধানীর দর্শনীয় স্থানগুলোতেও। সারা বছর বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে খুলে দেওয়া হয় লালবাগ কেল্লার কটি বিশেষ কামরা। যানজটমুক্ত ঢাকা শহর দেখার জন্যই বাহিরেছি, তো বাচ্চারা তো কিছু প্রত্নতাত্ত্বিক দেখবে, তো লালবাগ কেল্লায় প্রথম আসলাম, তারপর এখন হাসান মসজিদ যাব। আমার এখানে আসে খুব ভালো লাগছে। আমি এর আগেও একবার এসেছিলাম এখানে ছোটবেলায়, কিন্তু ওগুলা কিছু মনে ছিল না, তা আমি আবার আসছি। তারুণের উচ্ছ্বাস ছিল নন্দন এবং ফ্যান্টাসি কিংডমেও। ওয়াটার কিংডমে বাজনার তালে লাভঝাপ আর উল্লাসে মুখর হাজারো তরুণ তরুণী। চাপ ছিল ড্রাই পার্কের রোমাঞ্চকর রাইডেও। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে লাখো পর্যটকে মুখর কক্সবাজার। শহরের হোটেল মোটেল পর্যটকে ঠাসা। ব্যবসায়ীরা বলছেন আবহাওয়া ভালো থাকলে আগামী 2-1 দিন কয়েক গুণ বাড়তে পারে পর্যটকের সংখ্যা। দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এখন লোকে লোকারণ্য। টানা 9 দিনের ছুটিতে সৈকতের এই শহরে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সকাল থেকে সন্ধ্যা সৈকতে ছুটে বেড়াচ্ছেন তারা। অধিকাংশই গেছেন প্রিয়জন সাথে নিয়ে। আমরা ঈদ করতে আসছি, এত বড় বন্ধ কোনোদিন পাওয়া যায় না, সেজন্য ঈদ কাটাতে আসছি এখানে। এবার পর্যটকদের জন্য ব্যবস্থা অনেক ভালো, নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। ঢাকা থেকে বেড়াতে এসেছি ঈদের ছুটিতে, পরিবারের সাথে খুব মজা করছি। ব্যবসায়ীরা জানান কক্সবাজারে 1 লাখেরও বেশি পর্যটক অবস্থান করছে। ঈদের ছুটিতে এবার 10 লাখ পর্যটক হবে বলে আশা তাদের। আগের তুলনায় পরে আমরা রিজার্ভেশন বেশি পেয়েছি, তো আশা করি যে গত বছরের তুলনায় এবার পর্যটক বেশি থাকবে। পর্যটকদের নিরাপত্তায় আছে ট্যুরিস্ট পুলিশ, পাশাপাশি কাজ করছে লাইফগার্ড ও বিচ কর্মী। আমাদের 24 ঘন্টায় বিচে ইউনিফর্মধারী এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন আছে। তাছাড়া এইবারই প্রথম আমরা বিচ বাইক এবং জেটস্কি পেয়েছি, যার মাধ্যমে পুরো সমুদ্র এলাকায় আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। এদিকে পুলিশ জানিয়েছে নিষেধাজ্ঞা না মেনে সুগন্ধা পয়েন্টে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঈদ বিনোদনের খবর জানাতে যোগ দিচ্ছেন হাতিরঝিল থেকে সহকর্মী মাসুদুর রহমান এবং টিএসসি এলাকা থেকে নূরে আলম। স্বাগত মাসুদ রহমান এবং নূরে আলম। মাসুদ, হাতিরঝিলে আজকে ঈদের দ্বিতীয় দিনে কি ধরনের উদ্যোগ আছে এবং দর্শনার্থীদের জন্য, যেটি আমরা জানি যে সন্ধ্যার পরে বেশ কিছু ওয়াটার ওয়ার্কস এবং অন্যান্য হয়, সেগুলি আজকে আছে কিনা? হাতিরঝিলে ঈদের দিন থেকেই যেরকম চাপ আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু আজকেও রয়েছে। সন্ধ্যার পর থেকে হাতিরঝিলে যেই উপচে পড়া ভিড় সেটি আরও বাড়তে থাকে। দর্শনার্থীরা সন্ধ্যার পরে আসলে হাতিরঝিলে যে কারণে আসে তার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে যে হাতিরঝিল কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে অন্যান্য দিন এই যে ড্যান্সিং মিউজিক্যাল ফাউন্টেন অর্থাৎ ঝর্ণার তালে তালে ঝর্ণা যে সঙ্গীতের তালে তালে ঝর্ণার যে নাচের যেই বিষয়টি সেটি এই যে হাতিরঝিল কর্তৃপক্ষ অন্যান্য দিনে 2 থেকে 2 বার চালালেও আজকে এবং ঈদের দিন এবং আজকে এবং ঈদের পর যে যতদিন দর্শনার্থীরা থাকবে ততদিন তারা 3 বার করে এই যে ঝর্ণার তালে তালে যে মিউজিকের তালে তালে ঝর্ণার যে নাচ সেটি রাখবে। এটির জন্য কিন্তু দর্শনার্থীরা বিকেলের পর থেকেই হাতিরঝিলে জমায়েত হয়। আমি কিছু দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বিকেলের পর থেকে অপেক্ষা করছেন সন্ধ্যার জন্য, যে কখন সন্ধ্যা হবে এবং কখন সেই ঝর্ণা খেলা করবে। কোনো নির্দিষ্ট সময়ে হয় 3 বার, কয়টায় হয়, এটা কিন্তু কোনো নির্ধারিত আছে নাকি নির্ধারিত নেই?
এটি আসলে সেরকম ভাবে নির্ধারিত নেই। হাতিঝিল কর্তৃপক্ষের সময়সীমা সন্ধ্যা 7:30 থেকে 9টার মধ্যে তারা 3বার প্রদর্শন হওয়ার কথা। এটি মাঝে মাঝে দর্শনার্থীদের চাপের কথা বিবেচনা করে সময় বাড়ায় এবং কমায়। দর্শনার্থীরা থাকলে 9টার দিকে এবং 9:30টার দিকে ওইটি হয়ে থাকে। এটি কালকে যেমনটি হয়েছিল যে 7:40 একবার হয়েছিল, 8টায় হয়েছিল, 9টায় হয়েছিল, কিন্তু আজকে প্রথমটি হয়েছে 7:30টায়। এখন পর্যন্ত দ্বিতীয়টি এখনো হয়নি। তবে হাতিঝিল কর্তৃপক্ষের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা বলেছে যে 9:30টার মধ্যে তারা আরো 2বার এই যে ড্যান্সিং মিউজিক্যাল ফাউন্টেন এটি তারা প্রদর্শিত করবে। দর্শনার্থীরা কিন্তু এখনো অপেক্ষা করছে। যারা প্রথম দফায় এটি দেখতে পারেননি তারা দ্বিতীয় দফায় দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন। আমি একজন দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম, তিনি উত্তরা থেকে এসেছেন। তিনি এই যেই ঝর্ণার যে নাচ, সেই ঝর্ণার নাচটি তিনি দেখার জন্য উত্তরা থেকে এসেছেন। এছাড়াও যাত্রাবাড়ি এবং মিরপুর বিভিন্ন প্রান্ত থেকে এই যে ঝর্ণার তালে তালে নাচ এইটি দেখার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে তারা হাতিঝিলে জমায়েত হচ্ছেন। এছাড়াও হাতিঝিলে অন্যান্য যে আকর্ষণ বোট আছে, বোটের মাধ্যমেও এখন এই যে ঝর্ণার নাচ সেটি দর্শনার্থীরা এই যে বোট এই ঝর্ণার পাশের সন্নিকটে গিয়ে দাঁড়ায় যখন এই মিউজিক্যাল। আমরা বুঝতে পারছি যে মানুষ যথেষ্ট উপভোগ করছে ঈদের এই সময়টিতে হাতিঝিলে। নূরে আলম, টিএসসি অনেক উৎসবেই আমরা দেখি টিএসসি বাংলাদেশ একটা বড় অনুষঙ্গ হিসেবে থাকছে। তো ঈদে কি ধরনের মানুষ কারা এবং কোন ধরনের কর্মকাণ্ড সেখানে হচ্ছে সেগুলো একটু জানতে চাইবো, তবে একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। এডিটর স্পিকার ইচ্ছা একটা বিরতি। বিনোদনের খবর জানাতে যোগ দিচ্ছেন হাতিঝিল থেকে মাসুদুর রহমান এবং টিএসসি থেকে নূরে আলম। নূরে আলম, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে টিএসসি এলাকায় মানুষ কি ধরনের উদযাপন করতে আসছে, নাকি শুধুমাত্র দেখা সাক্ষাৎ করার জন্য? ঈদ উদযাপন করতে এসেছে এবং আমি তাদের অনেকের সাথেই কথা বলেছি। তারা বলছে যে এখানে এসে কিছুটা তারা স্বস্তি পাচ্ছে এবং কিছুটা শান্তি পাচ্ছে, যেহেতু বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়, এখানে কিছুটা ফাঁকা জায়গায় তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা ঘুরতে পারছে। এর আগে আমি যদি বলি এই শাহবাগ এলাকার কথা, পুরো ঢাকা শহরে কিন্তু ফাঁকা, তবে এই শাহবাগ এলাকায় আসলেই মানুষকে জ্যামে পড়তে হবে, কারণ এখানে রয়েছে এর সোহরাওয়ার্দী উদ্যান, জাতীয় জাদুঘর এবং শিশু পার্ক, এবং এই 3টি বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। আমি দুপুরের পর থেকে এইসব এলাকায় ঘুরেছি এবং দেখেছি যে সেখানে মানুষের প্রচন্ড পরিমাণে ভিড়। আমি যদি জাতীয় জাদুঘরের কথা বলি, সেখানে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি দেখেছি লম্বা লাইন ভেতরে প্রবেশ করার জন্য। শুধু ঢাকা শহর নয়, দূর দূরান্ত থেকে মানুষ জাতীয় জাদুঘরে এসেছে। এবং শিশু পার্কের কথা বলি, যে শিশু পার্কে যেহেতু টিকিটের দাম অনেক কম, সেখানে নানা শ্রেণী পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে এসেছে। এবং বিকেলের পরে আমি সেখানে দেখেছি যে জনসমুদ্র বলতে গেলে, সেখানে পা ফেলানোর এক ফোঁটা জায়গা ছিল না, মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। আমি এরকম কথা বলেছিলাম গাজীপুর থেকে আসা একজনের সাথে, তিনি বলেছেন যে তার সন্তান দীর্ঘদিন ধরেই এই শিশু পার্কে আসতে চাচ্ছিল এবং তিনি এই ছুটির সময়টাকেই বেছে নিয়েছেন, যেহেতু সারা বছর তাদেরকে কর্মব্যস্ত সময় পার করতে হয়। এই ছুটির সময়ে তিনি তার সন্তানকে নিয়ে এখানে এসেছেন। এবং আমি আরো একজনের সাথে কথা বলেছিলাম, যিনি এসেছেন নরসিংদী থেকে তিনি তার সন্তানকে নিয়ে এখানে ঘুরতে আসেন এবং শিশু পার্কে যেসব বিষয়গুলো ছিল বিনোদনের, সেগুলো তারা পরিপূর্ণভাবে উপভোগ করছিল। বিনোদনের যে উপাদানগুলি শিশু পার্কে আছে, এগুলি অনেক পুরনো হিসেবে শোনা যায়, প্রায় 4 দশক যাবতই প্রায় একই রকম জিনিস আছে। কোনো পরিবর্তন কি এসেছে এই বছর ঈদে বা এই সময়ে? এবছর যদি পরিবর্তন বলতে হয় তাহলে নিরাপত্তার কথা বলতে হয়। এবছর বিনোদন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। যদি আমি এই টিএসসি এলাকার কথাই বলি, টিএসসি এলাকাতে প্রায় 2 গাড়ি পুলিশ এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। স্বাভাবিক সময় কিন্তু এত পুলিশ এখানে থাকেন না।
এবং পুলিশের একটি গাড়ি কিছুক্ষণ পরপরই এখানে টহল দিচ্ছে যাতে নিরাপদভাবে মানুষ তাদের ঈদ উদযাপন করতে পারে। একইভাবে জাতীয় জাদুঘরের সামনে আমি দেখেছি যে পুলিশের অতিরিক্ত পুলিশ সেখানে নিয়োজিত ছিল এবং জাদুঘরের ভেতরে প্রত্যেককে তল্লাশি করে করে প্রবেশ করানো হচ্ছিল। শিশু পার্কেও আমি একই চিত্র দেখেছি এবং লালবাগ কেল্লার ওখানে আমি একই চিত্র দেখেছি। এবার ঈদের যদি আমি ভিন্নতা বলি তাহলে নিরাপত্তার বিষয়টিকে বেশি জোরদার করা, বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি বেশি জোরদার ছিল এবার ঈদে। নুরুল আলম, মাসুদুর রহমানের কাছে একটু জানতে চাইবো যে হাতিরঝিলের নিরাপত্তাটা কিরকম? গতকালকে যথেষ্ট ভালো ছিল, আজকে রাস্তাগুলিতে গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা? রাস্তার যে নিরাপত্তার কথা বলছিলেন সেটি গতকালকে চেয়ে আজকে আরো বেশি জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগেও হাতিঝিল কর্তৃপক্ষের যেই নিরাপত্তা প্রহরীরা আছে তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রতিটি ব্রিজের উপর রাস্তার পাশে যে পার্কিং করে রাখা হয়েছিল সেই গাড়িগুলো সরিয়ে দেওয়া হচ্ছে এবং মাঝে মাঝেই তারা পুরো হাতিঝিলে সেই গাড়ি, তাদের যে নিরাপত্তা প্রহরী যে গাড়ি, সেই গাড়ি দিয়ে তারা টহল দিচ্ছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা কোথাও হচ্ছে কিনা এই বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য তারা যথাযথ তৎপর রয়েছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু হাতিঝিলের প্রায় প্রত্যেকটি গেটেই তাদের চেকপোস্ট বসিয়ে যারা আসছেন এবং বের হচ্ছেন সবার যেই নজরদারি সেটি কিন্তু রাখছেন এবং তাদের সন্দেহ হলেই তারা তল্লাশি করছেন। তারা গাড়ি থামিয়ে গাড়ির ব্যাক সিট খুলে তারা তল্লাশি করছেন। মোটরসাইকেলে আরোহী দেখলে কারো সন্দেহ হলে তারা দাঁড় করাচ্ছেন, দাঁড় করে কারো ব্যাকপ্যাক থাকলে ব্যাকপ্যাকের ভেতরে কি আছে সেটি তল্লাশি করছেন। এই যে তাদের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু এখনো রয়েছে। এই যে এই 2 দিনে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ধরনের ঘটনা ঘটেনি, যে কারণে হাতিঝিল কর্তৃপক্ষের পক্ষ থেকেও সেই নিরাপত্তা বলয় কিন্তু সেটি এখন পর্যন্ত রয়েছে। হাতিঝিল কর্তৃপক্ষের কাছ থেকে যেটি বলা হচ্ছে, যে পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে এই যে সবচেয়ে ভিড় জমায়েত হয় এই যে ঝর্ণার নাচটি, তখন সবচেয়ে বেশি হচ্ছে যে জমায়েত হয়। তখন সেই সময় এটা খুবই স্বস্তির যে নিরাপত্তা যথেষ্ট ভালো আছে। মাসুদুর রহমান, নূরে আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।